নমস্কার। আজকের সভামুখ্য অধ্যাপক শিবাজি প্রতিম বসুকে ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন তারা পণ্ডিত জন, শিবাজিদা ইতোমধ্যেই বলেছেন, ফলে আমি একটু সংকটেই আছি, একটু বিপন্ন বোধ করছি। কারণ সবার শুরুতে কি যে বলবো, সাহিত্য একাডেমিকে ধন্যবাদ আমার মতো একজন সাহিত্যের ছাত্রকে এই সভায় ডাকবার জন্য। আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল, বলা হয়েছিল যে বাংলা সাহিত্যে ভক্তি, এই প্রসঙ্গটি নিয়ে যদি দু চার কথা বলা যায়। সময়ের তো একটা সংক্ষেপ আছে, আমি কিছু কথা, ভক্তি প্রসঙ্গটি বড়, আমি কিছু কথা একটু আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করব। যদি নিবেদন কাজে লাগে তাহলে লাগবে। দেখুন, বাংলা সাহিত্যে এই ভক্তি প্রসঙ্গটি যেমন বললাম বড় ব্যাপক এবং কিঞ্চিত গোলমেলেও বটে। ব্যাপক যে সেটা তো বোঝাই যাচ্ছে, গোলমেলে কথাটার বোধহয় একটু ব্যাখ্যা প্রয়োজন আছে। আমরা যখন স্কুলে পড়েছি তখন ভক্তি আন্দোলন ইতিহাসের একটি প্রসঙ্গ হিসেবে গণ্য ছিল, এখনো বোধহয় আছে। তার ভেতর আমরা গুরু নানক, কবির দাস, মীরাবাই, চৈতন্যদেব, সুরদাস, তুকারাম প্রমুখ নানা সন্ত ভক্ত মনীষীদের জীবন কাহিনী পড়েছি। সেই জীবনীর খানিকটা ছিল তাদের ঈশ্বর প্রেম বিষয়ে, আরো অনেকটা ছিল তাদের বিবিধ কর্মসূচি এবং রচনার মাধ্যমে ঘটে ওঠা সামাজিক ও সাংস্কৃতিক অভিঘাত সম্পর্কে। সেসব পড়ে টড়ে আমাদের ধারণা হয়েছিল যে এই সকল সন্ত মনীষীদের সমস্ত কার্যকলাপের পেছনে অন্যতম একটি উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। সেই জন্যেই ভক্তি আন্দোলন এই আখ্যাটি আমাদের বেশ মনে ধরেছিল, যুৎসই মনে হয়েছিল। মনে হয়েছিল যেন বিধবা বিবাহ আন্দোলন বা সতীদাহরত আন্দোলনের মতোই এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং একটা নির্দিষ্ট বিধেয় আবিষ্কার করা যেতে পারে। হয়তো অন্য কোনো বিন্দু থেকে আজকের কথাবার্তা শুরু করলে ভালো হতো। ভাগবত পুরাণের কোনো লাক্সই শ্লোক কিংবা নিদেন পক্ষে ভজ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় লাগালে ভক্তি শব্দটি পাওয়া যায়, এমন কোনো জায়গা থেকে কথা শুরু করা যেত, যেমনটা করা যায়। সে পথে না গিয়ে আমরা যে স্কুল পাঠ্য ইতিহাস থেকে আরম্ভ করতে চাইলাম, বুঝতেই পারছেন যে তারও একটা নিষেধ আছে। প্রকৃতপক্ষে যে ইতিহাস আমরা স্কুলে পড়েছি তা তো আর স্কুলেই আটকে নেই, তা আমাদের চারপাশের দুনিয়ায় এবং আমাদের মাথার ভিতরেও কাজ করে চলেছে। ইতিহাসের সেই নির্মাণকে আমরা খানিক বুঝে নিতে চাইছি। একটু ভাবলেই বোঝা যায় যে মীরাবাই বা সুরদাসেরা কোনো একটি এজেন্ডা সহকারে আন্দোলন করতে ঠিক নামেননি। তাদের অন্যবিধ অভীষ্ট কিছু থেকে থাকবে। ভক্তির সঙ্গে আন্দোলন শব্দটি জুড়ে ভক্তি আন্দোলন, এই অভিধানের মান একটি আলাদা প্রকল্প। তা ঘটেছে আধুনিক ভারতে এবং আজকের আলোচনার পক্ষে যা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রকল্পটির সূচনা কিন্তু আমাদের বাংলায়। বাংলায় কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় নয়। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে শান্তিনিকেতনে এমন কজন পণ্ডিত মানুষের সমাবেশ হয়েছিল যাদের নাম ভক্তি আন্দোলনের যে কোনো ইতিহাস রচনা করতে গেলেই এড়িয়ে যাওয়া যাবে না। আমরা ক্ষিতিমোহন সেনের কথা জানি, রবীন্দ্রনাথের কবির অনুবাদের মূলে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানি। এও জানি যে কাশীবাসকালে বিভিন্ন ধারার সাধু সন্ত ফকিরদের সঙ্গে তার বিলক্ষণ মেলামেশা ছিল। এ বিষয়ে তার লেখালেখি আজও সমাদৃত। সেই সঙ্গে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার কথা আমরা অনেক সময় তেমন ভাবে মনে করি না, তিনি হাজারী প্রসাদ দ্বিবেদী। তখন বিশ্বভারতী শিক্ষক, হিন্দি বিভাগে। মধ্যকালের সন্ত সাহিত্য নিয়ে তার বিপুল কাজের বীজ কিন্তু এই পরিমণ্ডলেই অঙ্কুরিত হয়। পরিমণ্ডলটি কেমন তা বুঝতে আজও অসুবিধে হবার কথা নয়, যদি হিন্দি ভবনের দেয়ালের তিনটি দেয়ালের অলঙ্করণ সেটা আমরা একটু নজর করে দেখি। দেখুন, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, ছবিগুলো দেয়া রয়েছে,
মানে খুবই, আমি সামান্য ইন্টারনেট সূত্রে যে কটি ছবি পেয়েছি সেগুলো 3টি দেয়াল জুড়ে এটা একটা বিশাল মুরাল। বিনোদ বিহারী মুখোপাধ্যায় তার শিক্ষক নন্দলাল বসুর সৃষ্ট বা আবিষ্কৃত মুরাল টেকনিক ব্যবহার করে দেয়ালে দেয়ালে মধ্যকালের ভক্ত সাধু সন্তদের ছবি এঁকে গেছে। পুরোটাই ঘটছে, আমার বক্তব্য, রবীন্দ্রনাথের এই বিষয়ক উৎসাহের দীর্ঘস্থায়ী অভিঘাতে। আমার যতটুকু জানা আছে, এই ছবিগুলোর আগে বোধহয় একত্রে ভারতের বিভিন্ন অঞ্চলের ভক্ত সন্তদের এমন বিচিত্র সমাবেশ আর কখনো দেখা যায়নি। তাই একদিক থেকে দেখতে গেলে আমরা বলতে পারি যে এই দেয়াল চিত্রই, এই মুরালই ভক্তি আন্দোলন, এই নবায়তনিক ধারণাটির প্রথম মূর্ত প্রকাশ। এই পরিমণ্ডলের মধ্যে কাজ করছেন অধ্যাপক হাজারী প্রসাদ দ্বিবেদী। মজাটা হলো, হিন্দি ভাষায় লিখতেন বলে বৃহত্তর ভারতে তার পাঠক সংখ্যা ছিল বিপুল। সুতরাং বোলপুরের আশ্রম থেকে সারা ভারতে ভক্তি আন্দোলন ধারণাটি ছড়িয়ে পড়তে খুব একটা বেশি দেরি হয়নি। স্বাধীনতা আন্দোলনের একটি পর্যায়ে ভাষা, বর্ণ, ধর্ম, জাতিতে বিভক্ত মানুষের সমন্বয় প্রক্রিয়ার উদ্দীপক হিসেবে এই কথাটি গৃহীত হয়। স্বাধীনতার পর দেশ গড়ার কাজে তারও সুস্পষ্টভাবে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। সে বৃত্তান্ত খুবই চিত্তাকর্ষক, কিন্তু সে পথে আজ আমরা যাব না। শুধু আপনাদের লক্ষ্য করতে অনুরোধ করব, ভারতের সংবিধানের অলঙ্করণে বুদ্ধ বা মহাবীরের উল্লেখযোগ্য উপস্থিতি, এবং সেই সঙ্গে এই তথ্যটিও যে সংবিধান অলঙ্করণের দায়িত্বে যে শিল্পী গোষ্ঠী কাজ করছিলেন তার প্রধান হিসেবে ছিলেন নন্দলাল বসু স্বয়ং। আমাদের আলোচনার জন্য এইটুকু কথা তাহলে বুঝে নেওয়া গেল যে ভক্তি একটি চিরায়ত ধারণা হলেও ভক্তি আন্দোলন ধারণাটি তুলনামূলকভাবে আধুনিক সময়ে নির্মিত এবং তার একটা নির্দিষ্ট প্রেক্ষিত রয়েছে। বিনোদ বিহারী যখন গঙ্গার প্রবাহ আছেন আর তার দুপাশে রামানুজ থেকে কবি সকলকে হাজির করছেন, যেন ওই গঙ্গার প্রবাহের সমান্তরালে নিরবচ্ছিন্ন, মনে রাখতে হবে সালটা 1946, রক্তক্ষয়ী বিদ্বেষের পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে ভক্তির ধারণায় ফিরে যাচ্ছেন একজন শিল্পী। সেই ফেরাটা যতটা ব্যক্তিগত ততটাই সামাজিক। খুবই জরুরি আমাদের দেশে, আমাদের বিচিত্র দেশে এরকম সমন্বয় আদর্শের, এরকম সিনক্রেটিক ধারণার, কিন্তু মনে রাখা দরকার যে এটাই ভক্তির শব্দ নয়, তার আরো একটি মাত্রা আছে। এবং সমন্বয় আদর্শ দরকারি হলেও ভক্তির অন্য মাত্রাটিরই প্রাথমিকতা আমরা লক্ষ্য করব। যে পথ নির্জন পথিকের অনুভূতি এবং রসের ধারায় যার যাত্রা, এই যাত্রা কথাটি খুব জরুরি। সুফি সাধকেরা যেমন আক্ষরিক অর্থেই এক হাল থেকে আরেক হালে পৌঁছবার জন্য যাত্রা করেন, ভক্ত তেমনি ততটা সুনির্দিষ্ট চিহ্নিতভাবে না হলেও আসলে একটি যাত্রা পথের পথিক। সেই যাত্রা একদিক থেকে দেখলে অন্তর্গত এবং ব্যক্তিগত ঈশ্বরের দিকে যাত্রা, আর অন্য দিক থেকে দেখলে ছোট আমি থেকে বড় আমির দিকে যাত্রা। মানে একদিক থেকে এটা যদি ভেতরের দিকে আমাদের যাওয়া হয়, আরেক দিক থেকে ভক্তি কিন্তু সেই উপলক্ষটি হাজির করে যখন আমরা বৃহত্তর পৃথিবীর দিকে তাকাতে পারি। এবং এই যাত্রাপথের আনন্দগানী পদ পদাবলী, দোহা বিজক, চালিসা চৌতিসা হয়ে প্রকাশিত হয়। ব্যক্তিগত ভক্তি তখন প্রকাশ্য এবং সামাজিক তরঙ্গ তৈরি করে। দেখুন, যতক্ষণ ভক্তি অন্তর্গত তা আমাদের পক্ষে স্পর্শযোগ্য বা অ্যাক্সেসিবল নয়, তা উৎসারিত না হলে, পদ পদাবলীর বাহ্যিক রূপ পরিগ্রহ না করলে আমরা সেই ভক্তি নিয়ে করব কি এবং তাকে বুঝবই বা কি করে। সুতরাং সাহিত্য পড়ে যখন তাকে ভক্তির সঙ্গে সংশ্লিষ্ট করি আমরা, তা কিন্তু একটি আপোস্টেরিয়রি ক্যাটেগরাইজেশন, এটা মনে রাখা দরকার। ব্যক্ত অর্থে আমাদের জীবনের কাজ কারবারে আর বিশিষ্ট অর্থে আজকের আলোচনায় ভক্তির সেটাই নিরিখ। সেই দিক থেকে বাংলা সাহিত্যের উন্মেষ পর্ব থেকে যেসব নিদর্শন পাওয়া যায় তার অনেকটাই আমরা দেখব বস্তুত ভক্তির কথা বলছে। জয়দেবের কাব্য গীত গোবিন্দ, তাকে কি তার সংস্কৃত ভাষার জন্য বাংলা সাহিত্যের ভক্তিধারার বাইরে রাখব? সিদ্ধাদের চর্চার পথ এই ব্যক্তিগত আধ্যাত্মিকতার ধারণা থেকে কোথায় আলাদা?
কেউ যদি আপত্তি তোলেন যে বজ্রযান বা সহজের পথ কিংবা নাথ যোগীদের আচার কেন্দ্রিকতা ভক্তি সাহিত্য হিসেবে গণ্য হবার পথে অন্তরায়, তাহলে জিজ্ঞেস করতে হবে যে নির্গুণপন্থী কবির সাহিবের দোহা কিভাবে ভক্তি মার্গে সর্বজন স্বীকৃত হয়। প্রসঙ্গত মনে রাখা দরকার, কাশীর জোলা সম্প্রদায়ে নাথ যোগী ঐতিহ্য কতটা চালিয়ে গিয়েছিল, আর কবিরের বীজকে সেই অনহদ নাথ সাধনায় কিভাবে নবায়িত রূপে প্রবাহিত। এই দিক থেকে দেখতে গেলে চর্যাপদ থেকে পদুমাবধ, মায় লালন ফকিরের গান, এই বিবিধ বস্তুকে আমরা ভক্তি সাহিত্যের আওতার বাইরে রাখতে পারবো না। অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা মঙ্গল কাব্য নিয়ে কথা বলবেন, তার মধ্যেও বোধহয় কোনো কোনো স্থানে ভক্তি ঐতিহ্যের ঘনীভূত রূপ খুঁজে পাওয়া যাবে। ভক্তির উচ্ছ্বাস আমি বলছি, এলোমেলো নানা টেক্সটের নাম করছি কারণ ওই যে ব্যাপকতার গোলমাল শুরুতে বলেছিলাম, তার একটা আন্দাজ আমরা বোধহয় এর থেকে করে নিতে পারি। যে কথাটা না বললেই নয়, এই ভক্তি তার ব্যক্তিগত মাত্রায় হোক আর সামাজিক আন্দোলন হিসেবে হোক, দুই অর্থেই বহুস্বরিক এবং বিষম সত্য, পলিফনিক এবং হেটেরোজেনাস। সেই জন্যেই নিরাকারে বিশ্বাসী গুরু নানক এবং রামচন্দ্রের উপাসক তুলসী দাসকে একই ভক্তির ধারণার মধ্যে আঁটিয়ে নেওয়া যায়। ব্রাহ্মণ বংশোদ্ভব শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের প্রবক্তা পণ্ডিত প্রবর রামানুজাচার্য এবং তন্তুবায় হিসেবে নিজেকে চিহ্নিত করা, নিরক্ষর হিসেবে নিজেকে চিহ্নিত করা, শাস্ত্রের বিরোধী হিসেবে নিজেকে চিহ্নিত করা কবির দাস, বিনোদ বিহারীর মুরালে দিব্যি পাশাপাশি ঠাঁই পেয়ে যান। রামপ্রসাদ সেনের আরাধ্যা মা কালী এসে কৃষ্ণলীলার প্রতিসাম্যে বেশ সুন্দর বাঁশি বাজাতে বাজাতে গরুও চড়াতে পারে। কিন্তু এত কথা তো বলা যাবে না, সময়ও নেই, উচিত হবে না। সুতরাং আমরা কথাবার্তার মাঠটা একটু ছোট করে নিই। ভারতের ভিন্ন ভিন্ন ভাষা, আলাদা আলাদা ধর্মবিশ্বাসের বৃহত্তর প্রেক্ষিতে স্থাপন করি বাংলার সর্বাধিক চর্চিত নায়ক চৈতন্যদেব। এতক্ষণের আলাপে আশা করি বোঝা যাচ্ছে যে আমি কখনোই বৈষ্ণবতাকে একমাত্র ভক্তি ধর্ম কিংবা চৈতন্যদেবকে একমাত্র ভক্ত হিসেবে চিহ্নিত করতে চাইছি না, নিতান্তই সীমা সংক্ষেপ করতে চাইছি। চৈতন্যদেবের সামাজিক অভিঘাত তো নতুন করে বলার নেই, যত সব নাড়া গুনে সব হলো কেত্তুনে, কাঁচি ভেঙে গড়ালে কত্তাল। এই বিদ্রুপ থেকেই বেশ বোঝা যায় যে তার এবং তার অনুগামীদের ভাবান্দোলন সমাজে কিঞ্চিত তোলপাড় সৃষ্টি করে থাকবে। তবে সে প্রসঙ্গে আমরা যাব না, কারণ আমাদের গোলপোস্ট হলো সাহিত্য। সেই বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনে চৈতন্যদেব একখানি চিহ্নক হয়ে উঠেছেন। আমরা সকলেই প্রাক চৈতন্য, চৈতন্যকালীন এবং চৈতন্যোত্তর সাহিত্যের কালক্রম পড়ে এসেছি। মজার ব্যাপার হলো, যাকে নিয়ে এত কিছু তার বঙ্গভাষায় লেখা একখানি লাইনও পাওয়া যায়। নিরখিয়া প্রাণে নাহি সব, তার নিজের রচিত 8খানি সংস্কৃত শ্লোক আর এধারে ওধারে ছড়িয়ে থাকা অমন আরো 2-4টি শ্লোক তার রচনা হিসেবে দাবি করা হয়। আমাদের প্রতিবেশী ভাষা অসমীয়ার দিকে তাকিয়ে দেখুন, কাছাকাছি সময়ে শ্রীমন্ত শঙ্করদেব, তার নামেও সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। পার্থক্য হলো তিনি অসমীয়া ভাষায় বিপুল রচনা সম্ভার রেখে গেছেন। গান, কাব্য, নাটক, অনুবাদ কি নেই তাতে। পণ্ডিতেরা বলেন যে বাংলায় এক কলম না লিখেও চৈতন্যদেব এমন প্রবল প্রভাব বিস্তার করেছেন যে সাহিত্যের মানচিত্র বদলে গেছে। তাই সমুচিত ভাবেই তার নামে যুগ হরিদত্তের নামে নয়, মালাধর বসুর নামে নয়। মাঠ ছোট করলেও আসলে একে আঁটানো মুশকিল। বাংলা সাহিত্যে ভক্তি আমাদের আলোচ্য হলেও আমরা আসলে এই উপলক্ষে অন্য ভাষা সাহিত্যের সঙ্গে সংযোগের কিছু লক্ষণ চিহ্নিত করতে চাইছি। কারণ কোনো সাহিত্যই তো আর বিচ্ছিন্ন দ্বীপের মতো বেঁচে নেই, নিরন্তর আদান প্রদানই তার বাঁচবার একমাত্র শর্ত। এবং এতক্ষণ ধরে যা কিছু বলবার চেষ্টা করলাম তার মধ্যে ভক্তির এই দেশকালের যাতায়াত বোধহয় খানিক খানিক ধরা পড়েছে। ছোট করে বলি, প্রকৃত প্রস্তাবে ভক্তির যে ধারণাটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে ভক্তির আধুনিক আলোচনায়, তার উৎস ভাগবত মাহাত্ম্যের একটি শ্লোকটি আপনারা সকলেই জানেন। দ্রাবিড়ে উৎপন্না সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা স্থিতা কিঞ্চিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব সুরূপিণী। অর্থাৎ একটা রুট ম্যাপ আমরা পাচ্ছি। ভারতের মানচিত্রটা কল্পনা করুন। দ্রাবিড় দেশ থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক হয়ে, মহারাষ্ট্র হয়ে, গুজরাট হয়ে আবার বৃন্দাবনে ভক্তি এসে পূর্ণ বিকশিত হচ্ছে। সাম্প্রতিককালের গবেষণায় দেখা যাচ্ছে, আমরা জন স্ট্যাটন হাউলির নাম করতে পারি এই প্রসঙ্গে, যে আসলে এ নিতান্তই বৈষ্ণব ভক্তির যাত্রাপথ, সব ভক্তির নয়।
এবং তার মধ্যেও সব ধরনের বৈষ্ণবতার প্রতিনিধিত্ব সমানভাবে নেই। মোটামুটিভাবে বলা যায় যে দাক্ষিণাত্যের পাঞ্চরাত্র মত এবং ভাগবত ও সাত্তত ধর্ম মিলেমিশে আদি মধ্যকাল নাগাদ বৈষ্ণব ভক্তির একখানা আদল তৈরি করে ফেলেছে, এবং তার একটা পূর্ণ বিকাশ আমরা ভাগবত পুরাণে দেখতে পাবো। ফলে চৈতন্যদেবের আগে বাংলায় যে ভাগবত চর্চার জোয়ার এলো, নানা রকম অনুবাদ, রূপান্তর, ভাগবত মূলক অনুসৃষ্টি, এবং চৈতন্যদেবের চরিত কাব্যগুলোতে যে বারবার ভাগবত পঠন পাঠনের উল্লেখ পাওয়া যাচ্ছে, ভাগবতের পোথা বা পুঁথির কথা পাওয়া যাচ্ছে, সেইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভাগবত তার মানে এসে প্রবেশ করছে এই বাংলা সাহিত্যের মানচিত্র। ধর্মাদর্শকে খানিকক্ষণের জন্য বাদ রেখে যদি ভাষা সাহিত্যের দিক থেকে দেখা যায়, তাহলে একে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট বা সংযোগ বিন্দু বলতে পারি। ট্রান্সলেশন রিসেপশনের দৃষ্টিকোণ থেকে বাংলায় যে নিজস্ব ভক্তির ধারাগুলি আগে থেকেই ছিল, ভাগবতীয় বৈষ্ণবতা সেই পরিসরের দিগন্তকে অনেকটাই প্রসারিত করলে এটাও বলতে পারি, যাকে আমরা হরাইজন অফ এক্সপেকটেশন বলি, সেই প্রত্যাশার দিগন্তকে প্রসার করে দিচ্ছে ভাগবতের প্রবেশ। এতটাই যে পরবর্তীকালে ভাগবত হয়ে উঠল মাপকাঠি, মতাদর্শগত মাপকাঠি। বৃন্দাবন দাসের চৈতন্য চরিত, যা আসলে মঙ্গল ধারার কাব্য, তার নাম হলো পরে চৈতন্য ভাগবত। এটা ধর্মীয়ভাবে বা সম্প্রদায়গতভাবে নিশ্চয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় বাংলা সাহিত্যের ইতিহাসে এর মাধ্যমে একটি প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি, যখন সাহিত্য বর্গের নামটি অব্দি পাল্টে দেওয়া হচ্ছে। এর চূড়ান্ত পরিণতি আমরা অবশ্যই দেখব কৃষ্ণদাস কবিরাজের রচনায়, যা গেয় অভিনয় ধারা থেকে পৃথক। এটা আপনারা সকলেই জানেন যে আমাদের মধ্যকালের বেশিরভাগ সাহিত্য কৃতি আসলে গেয় অভিনয়, তা গান করতে হয়, নৃত্য করতে হয়, অভিনয় করে প্রকাশ করতে হয়। গেয় অভিনয় এই স্বরূপটি আমাদের সাহিত্যের একটা মূল বৈশিষ্ট্য হয়ে তাকে ছাপাখানার পরের সাহিত্য থেকে অনেকটা আলাদা করছে, কিন্তু সে অন্য আলোচনার বিষয়। কৃষ্ণদাস কবিরাজের কাব্যে আমরা দেখছি গেয় অভিনয় ধারা থেকে পৃথক একটি নতুন গ্রন্থবর্গ তৈরি হচ্ছে, যে বই আর নেচে গিয়ে অভিনয় করা যাবে না, যাকে পুরোপুরি গ্রহণ করতে গেলে, বুঝতে গেলে তাকে পড়তে হবে। আলোচকেরা যাকে বাংলা সাহিত্যের প্রথম পাঠ্য বই বলছে। আমরা যদি খেয়াল করি, চৈতন্য চরিতামৃত বইটি লেখাই হচ্ছে বাংলা সাহিত্যের ভূগোলের ভূখণ্ড থেকে বহুদূর। সে বইয়ের বাংলায় আসা নিয়ে রচিত হচ্ছে মিথ। সে মিথ নিয়ে অবশ্য মুশকিল আছে, বই কি করে এলো, তার ডাকাতি হলো কিনা, কৃষ্ণদাস কবিরাজের বয়স তখন কত, ইত্যাদি ইত্যাদি নানা রকম মিথ, এবং সেই মিথকে নিয়ে মুশকিল। কিন্তু যেটা নিয়ে মুশকিলই নেই, ব্রজে এই বইয়ের, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের শত শত পুঁথি পাওয়া যাচ্ছে। তা বঙ্গলিপিতে যেমন আছে, তেমনই আছে নাগরী লিপিতে। টিকার মধ্যে দিয়ে এক ধরনের অনুবাদের চেষ্টা হচ্ছে সংস্কৃত ভাষায়, হিন্দি ভাষায় অনুবাদ তো হচ্ছেই। অর্থাৎ বইটি বাংলা ছাড়া অপর ভাষায়, অপরের কথা বলছিলেন, অপর ভাষায় সংক্রমিত হচ্ছে। এ তো গেল একটি দিক। সেই সঙ্গেই খেয়াল করতে হয় যে দীর্ঘদিন ব্রজবাসী কৃষ্ণদাসের ভাষায় বাংলা কিংবা সংস্কৃতের সঙ্গে ব্রজভাষার শব্দ বা আদ্রা কিভাবে ঢুকে পড়ছে, কিভাবে তার লেখায় চলে আসছে দীর্ঘদিন ওড়িশা সংসর্গের ফলে ওড়িয়া গানের কলি হুবহু অবিকল। অর্থাৎ বইটির এক্সটিরিয়র এবং ইন্টিরিয়র, অর্থাৎ অন্তর্দেশ এবং বহির্দেশ, দুটোই শুধুমাত্র বাংলা ভূগোলে বা বাংলা ভাষায় আটকে থাকছে না। স্মর্তব্য, পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত তো শুধু বৈষ্ণব সম্প্রদায় বা তাদের সাহিত্যকে নয়, পুরো বাংলা সাহিত্যের মানচিত্রটাই পাল্টে দেবে। সুতরাং এই বইটিকে যদি একটি দৃষ্টান্ত হিসেবে, একটি কেস স্টাডি হিসেবে গ্রহণ করি, তাহলে দেখা যাবে নিরন্তর আদান প্রদানের মধ্যে দিয়েই নির্মিত হচ্ছে আমাদের সাহিত্যের নিজস্বতা, স্বকীয়তা, অনন্যতা। আরো 100 উদাহরণ দিয়ে বক্তব্যকে প্রতিষ্ঠা করা যেত, কিন্তু সময় বোধহয় আমার আর বেশি নেই। মোট কথা, ভক্তির ব্যক্তিগত প্রকাশ যখনই সমষ্টির স্পর্শযোগ্য হবে, তখনই তার ধর্ম হবে সমস্ত সম্ভাব্য পথে সম্প্রসারিত হওয়া। এই অর্থে ভক্তির কবিতা গান যেভাবে সম্প্রদায় থেকে সম্প্রদায়ে, ভাষা থেকে ভাষায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে প্রবাহিত হয়েছে, তাকেই ভক্তির প্রকৃত আন্দোলন বলা যায়। আন্দোলন শব্দটির মধ্যে ঢেউয়ের ওঠা পড়ার যে চিত্রকল্প আছে,
আমি সেই অর্থে শব্দটিকে গ্রহণ করছি। বস্তুত ভক্তির প্রণোদনা ভারতীয় সাহিত্যের ইতিহাসে অনুবাদ, প্রতিগ্রহণ, রূপান্তরের অন্যতম সফল উদাহরণগুলো নির্মাণ করেছে, এবং সেই উদাহরণ যে কতদূর প্রসারিত, কত দীর্ঘস্থায়ী তার অনুরমণ, তা আমাদের আশ্চর্য করে। বাংলার বৈষ্ণব পদ তুক গানে গাওয়া হয়। আপনারা সকলে জানেন, না পোড়ায় ও রাধা অঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। তার একটি আখর দেয়া হয়, সর্ব অঙ্গ খেয় রে কাক, না খেয় মোর আখি, ব্রজে এলে শ্যাম কালাচাঁদ, তার রূপ যেন দেখি। এই আখরের আবার আখর দেয়া হয়, আখি দিয়ে শ্যাম পাখি দেখি, না খায় মোর আখি। এইবার আপনারা আশ্চর্য হবেন, বাবা ফরিদ পাঞ্জাবি সিন্ধি ভাষায় সেই উত্তর পশ্চিম সীমান্তে তিনি একটি পদ রচনা করছেন, একটি কালাম তার, কাগা সবতন খাইও চুন চুন খাইও মাস, দো নয়না মত খাইও মোহে পিয়া মিলন কি আস। একেবারে হুবহু আক্ষরিক অনুবাদ আমরা পাচ্ছি বাংলার একটি বৈষ্ণব পদে এবং উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাবি সিন্ধি ভাষা অঞ্চলে বাবা ফরিদের একটি সুফি কালাম। এরকম উদাহরণ আরো দেয়া যায়। আমরা দেখব যে কয়েকশো বছর আর কয়েকশো কিলোমিটারের ব্যবধান পেরিয়ে সাধুকারিতে লেখা কবিরজির বীজক তা অনুবাদ করছেন ৩০০ বছর পর ছেউড়িয়ার লালন শাহ ফকির। একেবারে হুবহু আক্ষরিক অনুবাদ। লালন শাহ নিজেকে নিরক্ষর বলে ঘোষণা করেছেন, কবিরজিও করেছেন। কি করে পরিচয় হলো? গিয়ে অভিনয় মাধ্যমে হয়তো, কিন্তু আমার মনে হয় ওই যে ভক্তির আন্দোলনের কথা বলছিলাম, কবিতা সংক্রমণের কথা বলছিলাম, ভক্তি আসলে এইটা করেছে, কবিতাকে সংক্রমিত করেছে আমাদের ভাষা সাহিত্যে। 19 বা 20 শতকের আধুনিক কোটানকোট কবিরাও বৈষ্ণব পদ রচনা করবেন। তার উদাহরণ আপনারা জানেন, ব্রজাঙ্গনা ইত্যাদি, ভানু সিংহ। আরেকটি উদাহরণ আরো সাম্প্রতিক সময় যদি চলে আসি, আমাদের পাশের ভাষা ওড়িশা। ওড়িয়া ভাষায় রমাকান্ত রথ একটা অপূর্ব বই লিখছেন, শ্রীরাধা তার নাম। এই শ্রীরাধার কবিতায় রাধা স্বতন্ত্রা, রাধার নবনির্মাণ হচ্ছে, পৌরাণিক প্রতিমা ভেঙে নতুন প্রতিমা। কিন্তু আমরা দেখব শ্রীরাধার বচনের মধ্যেই পঞ্চসখা বিশ্বাসের সঙ্গে সঙ্গে চৈতন্য পন্থার স্বকীয়তাও লুকিয়ে আছে। এইভাবে কবিতা সংক্রমিত হয়, স্থান এবং কাল দুটো অ্যাক্সিসে। সুতরাং দেশ ও কালের পক্ষে ভক্তির উচ্চারণ আমাদের বারবার নিয়ে যায় চলমান প্রবাহের কাছে। বাংলার দেশজ সাহিত্য বলতে আমরা যে বুঝবো, তা বোধহয় এই প্রবাহেরই এক স্রোতধারা। সেই দেশের কতটা অন্তর্দেশ আর কোনটা তার বহির্দেশ, কোনটা আমার দেশ আর কোনটা তার বিদেশ, এর সুলুক সন্ধান করা এক দুরূহ ব্যাপার। আমার মনে হয় যে একান্ত নিজস্ব আর দেশজ, তার উৎস মুখেও হয়তো অন্য দেশ থেকে আসা চিঠি আছে, যাকে নিতান্ত বিদেশি মনে হচ্ছে, তা হয়তো আমার দেশ থেকে উড়ে যাওয়া সংবাদও হতে পারে। আত্মীকরণ এবং আত্মীয়করণের মধ্যে হয়তো আমাদের এই ভক্তির বীজ আর ভক্তি সাহিত্যের বনস্পতি। ধন্যবাদ।